সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি। আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে বদলি আগে জরুরি নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে দরকার, কোনটি আসলে বেশি প্রয়োজন এবং কেন প্রয়োজন। একদল প্রার্থী রয়েছেন যারা হচ্ছে দেশের নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। সেই শিক্ষকরা চাচ্ছেন যে তাদের জন্য বদলির যে বিজ্ঞপ্তিটা বা বদলির যে কার্যক্রমটা সেটি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে চালু হোক। এতে করে পদগুলো শূন্য থাকবে, একই সঙ্গে হচ্ছে তাদের যে দুরবস্থা সেটি দূর হবে। এবং 18তম শিক্ষক নিবন্ধনের যারা ভাইবা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে আগে হচ্ছে গণবিজ্ঞপ্তি দিতে হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে, এবং পরবর্তীতে বদলির যে বিজ্ঞপ্তি সেটি দেয়া যেতে পারে। তো আসলে দুইজনেরই বা দুটি গ্রুপেরই, দুটি শ্রেণীর শিক্ষক, হবু শিক্ষক এবং যারা শিক্ষকতা করছেন তাদের দুইজনেরই কথাবার্তা অনেক যুক্তি আছে। তো আসলে আমরাও চাচ্ছিলাম যে তাদের যুক্তিগুলি শুনি এবং আমাদের দর্শক যারা রয়েছেন তারাই আসলে এটি বিবেচনা করবেন যে আসলে কোনটি আসলে জরুরি। এবং এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন কারিগরি শিক্ষক নেতা এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ রাশেদ মোশাররফ। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন খোরশেদ আলম ভাই, যিনি 18তম শিক্ষক নিবন্ধনের মূল যে সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে অন্যতম হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকেই দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আসলে আমি প্রথমে যেতে চাই রাশেদ মোশাররফ ভাই আপনার কাছে, যেহেতু আপনি একজন শিক্ষক এবং আমাদের আরেকজন খোরশেদ আলম আছেন যিনি হবু শিক্ষক। তো যেহেতু শিক্ষকতা করছেন আপনি নিজ বাড়ি থেকে, আপনার আমি যতটুকু জানি যে আপনার বাসা খুব সম্ভবত আমাদের উত্তরবঙ্গের দিকে, তো আপনি চাকরি করছেন কিশোরগঞ্জে। তো নিজ বাড়ি থেকে আসলে কত দূরে চাকরি করছেন সেই বিষয়টি বলবেন, এবং একই সঙ্গে আসলে কেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি বিজ্ঞপ্তিটা প্রয়োজন বা বদলি চালু হওয়াটা প্রয়োজন সেই বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন রাশেদ মোশাররফ ভাই। ধন্যবাদ শিহাব ভাইকে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ডেইলি ক্যাম্পাসের নিয়মিত দর্শক এবং আজকের এই লাইভটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচ্য যে বিষয়টি সেটি হলো বদলি এবং গণবিজ্ঞপ্তি কোনটি আগে হলে ভালো হয়। তো আমি নিঃসন্দেহে বলবো যে বদলি আগে কার্যকর হওয়াটাই সম্পূর্ণ যুক্তি। তো এই যুক্তিকের আগে আমি কিছু কথা বলে নিই। সেটি হলো আমার নিজ জেলা হলো জামালপুর জেলা এবং আমি এখন চাকরিতে অবস্থান করছি কিশোরগঞ্জের ইটনা উপজেলা। তো আমার নিজ জেলা থেকে আমাদের এই ইটনা উপজেলাটাই প্রায় 210 কিলো দূরে, এবং এখান থেকে আসতে এবং যাইতে আমার মোট খরচ হয় প্রায় 1800 টাকা। এবং আমাদের একটি স্কেল রয়েছে, সেটি হলো 11তম গ্রেডে মাত্র আমরা 12,500 টাকা পাই, 1000 টাকা আপনার বাড়ি ভাড়া পাই এবং 500 টাকা মেডিকেল ভাতা পাই এবং 3125 টাকা আমরা উৎসব ভাতা পাই। এখন আমাদের প্রত্যেক মাসে যদি আমরা একবার করেও আমাদের নিজ এলাকায় যাই তাহলেও দেখা যায় যে আমাদের মাস শেষে আসলে কোনো টাকা পকেটে থাকে না। এ কারণে বদলি অবশ্যই আমাদের জন্য দরকার। আরেকটি বিষয় আমি আপনাদের বলি, আমাদের একজন নারী প্রার্থী রয়েছে, ওনার নাম হলো নীলিমা আক্তার। উনি লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় থাকেন এবং উনি চাকরি করেন ফরিদপুরে। উনি কিন্তু একজন অবিবাহিত এবং উনি ভাঙ্গা উপজেলায় একটি গার্লস স্কুলে চাকরি করতেছেন। ওনার বাসা থেকে ওনার কিলোর দূরত্ব হলো 652 কিলো। এবং আমাদের আরেকজন শিক্ষক রয়েছেন আক্তারুজ্জামান শ্যামল স্যার, ওনার বাড়িও লালমনিরহাট পাটগ্রাম উপজেলা এবং উনি চাকরি করেন রাঙ্গামাটির একটি প্রত্যন্ত অঞ্চলে, সেটি প্রায় কিলো, এবং উনি প্রথম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছিলেন। আরেকজন প্রার্থী রয়েছে নীলফামারী জেলা থেকে, উনি চাকরি করেন, ওনার নাম হলো নাহিদ পারভেজ এবং উনি বিবাহিত এবং উনি 980 কিলো, ওনার বাড়ি থেকে প্রায় 980 কিলো। এখন আপনাকে সহজেই বলি যে আসলে এই 980 কিলো যদি পাড়ি দিতে যান তাহলে কিন্তু আপনার ওই 12,500 টাকা অর্ধেক বেতন শুধুমাত্র যাইতে শেষ হবে এবং আর অর্ধেক বেতন আপনার আসতেই শেষ হবে। আসলে যারা এই দূর সেটা আসলে যাযাবর চাকরি এবং গৃহীত এবং বর্তমান এই পেশার সাথে বাংলাদেশের সকল পেশাতে কিন্তু বদলির ব্যবস্থা রয়েছে, কিন্তু এই পেশাতে সেই বদলির ব্যবস্থাটা 53 বছর অর্থাৎ স্বাধীনতা 53 বছরেও সেটি পূরণ হয়নি। তাই এই জন্য আমরা অবশ্যই বদলি যাই। এর পাশাপাশি আমরা মূলত 6টি কারণে বদলি চাচ্ছি যে বদলিটি আগে হওয়া যৌক্তিক। তার একটি হলো বদলি হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগ দিতে পারবে, কিন্তু যদি এটি আগে গণবিজ্ঞপ্তি হয় তাহলে সেটি কিন্তু ওইভাবে নিয়োগ দিতে পারবে না। 2 নাম্বার হলো ইন্ডেক্সধারী শিক্ষকগণ বদলি হলে শিক্ষা প্রতিষ্ঠানে
শিক্ষক ঘাটতি থাকবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম কোনো ব্যাহত হবে না। 3 নম্বর হলো আমাদের যে সরকারি নীতিমালা রয়েছে, নীতিমালাতে বলা রয়েছে যে গণবিজ্ঞপ্তির আগে বদলি দিতে হবে, যেটি এমপিও নীতিমালা এবং এর পাশাপাশি বদলি যে নীতিমালা 3.15-তে সুস্পষ্টভাবে বলা আছে। সেইখানকার এই নীতিমালা অনুযায়ী যে সরকারি নীতিমালা রয়েছে, এই নীতিমালা সঠিক প্রয়োগ হবে। এখন এই নীতিমালা যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে এক পক্ষ আপনার হাইকোর্টে যাবে এবং এটি সংবিধান লঙ্ঘন হবে, যেটি এমপিও নীতিমালা এবং বদলি নীতিমালা বিরোধী হবে, যার কারণে আইনের ব্যত্যয় ঘটবে। 4 নম্বর হলো আপনারা জানেন যে প্রাইমারি তথা অন্য সকল চাকরিতে বদলির স্তরে বা মাধ্যমিক স্তর ছাড়া সকল স্তরে কিন্তু বদলি রয়েছে। এখন এই বদলির সুবাতাস যদি শিক্ষা প্রতিষ্ঠানে বয় তাহলে দেখবেন যে অনেক মেধাবী শিক্ষকরা এই পেশায় আসবে এবং বাড়ির কাছ থেকে অল্প বেতন হলেও তারা পাঠদান করাতে পারবে এবং ওইখানকার যে একটা বলয় সৃষ্টি রয়েছে, অর্থাৎ দূর চাকরি করলে আপনার অন্যান্য ছাত্র যে চাপ সৃষ্টি করে সেই চাপ সৃষ্টিটা অনেকটা কম। বদলি নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা অদূর ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সহ সকল পেশার লোকজন এই পেশা করবে। বিশেষ করে নারী প্রার্থীদের কথা বলি, আমার উপজেলাতে, আমার ইটনা উপজেলা ইটনা নূরপুর ডিডি মাদ্রাসায় একজন নারী প্রার্থী করে আসছিল, কিন্তু পরবর্তীতে এখানে এসে যখন থেকে হাওর এলাকা এবং থাকার মতো বিল্ডিং বাসা বা কোনোভাবে নিজেকে ওইরকম মানে মহিলাদের থাকার মতো কোনো পরিবেশ এই হাওর অঞ্চলে নাই, যার কারণে উনি চলে গেছে। যার কারণে এখন হাওর অঞ্চলে প্রায় নারী কোটার প্রায় 90% শূন্যপদ এখনো আপনার ফিল আপই হয় না, মাত্র 10% মতো ফিল আপ হয়। তো সেই কারণে এই মোট 5টি কারণে নিঃসন্দেহে বদলি গণবিজ্ঞপ্তির আগে দিতে হবে। এটি হলো আমাদের মোট 5টি কারণ। তো শিহাব ভাই ধন্যবাদ। রাশেদ মোশাররফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যুক্তিগুলো আমি শুনেছি, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাদের খোরশেদ ভাইও হয়তো খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তো খোরশেদ ভাই, আপনার কাছে আসলে যাব। তো এই যে 5টি যুক্তি দেখানো হলো, এই 5টি যুক্তি আপনার কাছে কতটা যথাযথ মনে হয়েছে এবং আপনারা আসলে কেন বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন সেই বিষয়ে একটু ব্যাখ্যা করবেন। খোরশেদ আলম। জি, ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে এবং সকল দর্শকদের। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অবশ্যই আগে প্রয়োজন। বেকার, আপনারা জানেন যে বেকারত্ব একটি সমস্যা দেশের। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন 83,865 জন। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের ভাইবা সম্পূর্ণ করতে অবশ্যই একটু সময়ের ব্যাপার রয়েছে। এটিতে প্রায় 1.5 বছর থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি চলমান। একটি নিয়োগ প্রক্রিয়া চলমান রেখে বদলি কার্যক্রম আসলে একটি অসম্ভব একটি বিষয়। কারণ এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে আগে, না হলে বদলি কার্যক্রম যদি চালু হয় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। আমার পাশের যে উপজেলা বা আমার যে জেলায় যে শূন্যপদটা এখন আছে, তাদের যদি এখন বদলি কার্যক্রম করে সেই শূন্যপদটি কিন্তু এখন আর থাকবে না। তখন কি করতে হবে? আমাকেও কিন্তু সেম সমস্যায় পড়তে হবে। ভাই যেমন বললো সে কিশোরগঞ্জে আছে, তখন আমাকেও কি করতে হবে? আমার বাসা কুড়িগ্রাম ছেড়ে আমাকে চট্টগ্রামে গিয়ে জব করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে তাদের দূর দূরান্তে পোস্টিং হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ অনেকের অপেক্ষাকৃত মার্ক কম। এই কম মার্ক নিয়ে তারা ভালো প্রতিষ্ঠানে বা নিজের পাশাপাশি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে তারা সুপারিশ প্রাপ্ত হয় নাই। এই জন্যই তারা হয়তো দূর দূরান্তে জব করে। এটা বাস্তবতা মানতে হবে। বদলি কার্যক্রম আমরাও চাই, 18তম যারা আছি আমরা অবশ্যই চাই, এটা হলে আমাদের জন্য সুবিধা হবে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে আমরা বদলি কার্যক্রম চাই। আর ভাই যে আরেকটা বিষয় বলছে যে বদলি নীতিমালার কথা, হ্যাঁ, বদলি নীতিমালায় নির্দিষ্ট কোনো সালের কথা কিন্তু উল্লেখ নাই। হয়তো লেখা আছে যে এই মাস থেকে কার্যকর হতে পারে, সম্ভাব্য। তো এই মুহূর্তে দেশের বেকার সমস্যা সমাধানে, শিক্ষক সংকট দূরীকরণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অতীব প্রয়োজনীয় বলে আমি মনে করি। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রচুর শিক্ষক সংকটে ভুগছে এখন। তো এই বিশাল সংখ্যক যে শিক্ষকের যে প্রয়োজন, এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমেই সমাধান করা সম্ভব। জি, আর কিছু জানতে চান কিনা? খোরশেদ আলম, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আসলে আপনার কথা আমি শুনছিলাম, আমি একটি বিষয় আসলে বলতে চাই, সেটি হচ্ছে আপনারা তো তরুণ, আপনারা নতুন শিক্ষক, আর যারা এখন শিক্ষকতা করছেন তারাও কিন্তু আপনাদেরই ভাই, কেউ হবে কেউ বোন হবে।
সুতরাং জি এই যে আপনার ভাই বোন আপনার বাড়ি থেকে এত এত কিলোমিটার দূরে চাকরি করছেন, আপনি বলেছেন যে তাদের নম্বর কম, কিন্তু আমি যতটুকু জানি যে এখানে অসংখ্য শিক্ষক যারা লাইভটি দেখছেন, অসংখ্য শিক্ষক কমেন্ট করেছেন। তো তারা আসলে এরকম অনেকেই আছেন 83, 84 বা 70-এর উপরে নম্বর পেয়ে কিন্তু তারা কিন্তু নিজ বাড়ি থেকে অনেক দূরে দূরে চাকরি করছেন। কেননা সেখানে আগে তো বদলির কোনো উপায় ছিল না, গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারতেন। তো যেহেতু গণবিজ্ঞপ্তিতে আবেদন বন্ধ হয়ে গেছে, সেহেতু তারা বদলি চাচ্ছেন। এখন এইখানে আসলে অযৌক্তিক বা কোনো কিছু আমি দেখছি না, বরঞ্চ আমরা যদি তাদের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু আমাদেরকে মনে হবে যে তাদের যে কষ্টটা সেটা কিন্তু অনেক বেশি। 12,500 টাকা বেতনে তারা চাকরি করেন। এখন আপনারা তরুণ, আপনারা নতুন চাকরিতে জয়েন করেন, তারা কিন্তু সবকিছু জেনে শুনেই কিন্তু জবে জয়েন করছে। তারা জানে যে তাদের বেতন 12,500 টাকা, তাদের নাম্বার কম হলে দূরে পোস্টিং হবে, তারা সবকিছু জেনে শুনেই তারা জয়েন করছে, সেটা এরকম। জি, রাশেদ মোশাররফ ভাই, এই যে খোরশেদ আলম ভাই বললেন যে আপনাদের নম্বর কম এবং হচ্ছে আপনারা সবকিছু জেনে শুনেই হচ্ছে চাকরিতে জয়েন করেছেন, এই বিষয়ের উত্তরে আপনি কি বলবেন? রাশেদ মোশাররফ ভাই, আপনার কাছে এটি জানবো এবং পাশাপাশি এটিও জানবো যে বদলির কারণে যে নারী শিক্ষকরা যারা রয়েছেন তারা তাদের নাকি সংসার ভেঙে যাচ্ছে, এর আসলে কোনো সত্যতা আছে কিনা, এরকম কোনো কেস আপনাদের কাছে আছে কিনা? রাশেদ মোশাররফ ভাই। ধন্যবাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে। আমাদের খুরশেদ ভাই মোটামুটি 5টি পয়েন্ট উল্লেখ করেছেন। তার প্রথম একটি পয়েন্ট হলো বেকারত্ব। একটি বিষয় আপনাকে সবসময় বলি যে আইন, ইসলাম, আদালত এবং সংবিধান এগুলোর সাথে বেকারত্বের কোনো সম্পর্ক নেই। বেকারত্ব নিজে নিজে তৈরি হয়, বেকারত্ব কেউ কাউকে তৈরি করে দেয় না। এখন আপনি বেকার থাকলে আমাদের তো কিছু করার নেই, তবে আমাদের যে রুলস রয়েছে এবং সংবিধান রয়েছে এবং আমাদের যে বদলি নীতিমালা রয়েছে এবং এমপিও নীতিমালা 2021 রয়েছে, সেই 21 অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এখানে আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার অবস্থান, আপনি বেকারত্ব, এই বিষয়গুলো এখানে উত্থাপন করা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এখানে আসলে কি, এটা একটি সংসার না, এটি সমগ্র বাংলাদেশের বিষয় এবং রাষ্ট্রের বিষয়। এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট মেধা দিয়ে পড়াশোনা করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে এখানে আসে। এখানে আপনি বেকারত্বের বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক। তারপরে দ্বিতীয় নম্বরটা বললেন যে মার্কমের বিষয়টি বলি। আমি আমার জামালপুর জেলা আমি প্রথম স্থান অর্জন করেছি, এবং ময়মনসিংহ বিভাগে আমি দ্বিতীয় স্থান অর্জন করছি। আপনার বিশ্বাস না হলে আপনি 16তম শিক্ষক নিবন্ধন নিয়ে আমার রোল সহ এনটিআরসি সহ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করবেন যে আমি একমাত্র ব্যক্তি জামালপুর জেলায় 16তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছি। এখন আমাদের যে পদ ছিল, সেই পদের ভিতরে 42টি পদ ছিল, 42টি পদের মধ্যে 19টির মতো পদ ছিল শুধু নারী কোঠা, এবং ঢাকা জেলায় রিসেন্টলি 6টি পদ ছিল, 6টি নারী কোঠা। ময়মনসিংহ বিভাগে একটি পদ ছিল, সেটিও নারী কোঠা। এখন ময়মনসিংহ, জামালপুর এবং ঢাকা এই 3 জেলাতে কোনো পদ খালি নাই, বিদায় আমি তো কিশোরগঞ্জ জেলায় আসবো। কারণ ময়মনসিংহের এই 3 জেলার পর আমার সবচেয়ে কাছের জেলা হলো কিশোরগঞ্জ জেলা, সেক্ষেত্রে আমার নম্বর কিভাবে কম হলো? এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং বানোয়াট। এই কথার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পরেরটা হলো নির্দিষ্ট সাল উল্লেখ করা হয়নি, 3 নম্বর পয়েন্ট বলছেন, অথচ আমার কাছে দেখেন যে আমাদের এখানে সুন্দর করে বলা রয়েছে যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসায় কর্মরত এনটিআরসি শিক্ষক নিয়োগে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা এবং বদলি নীতিমালা 2024। বদলি নীতিমালায় 3.3 এখানে সুস্পষ্টভাবে বলা আছে যে সমপদে শূন্য পদ থাকা সাপেক্ষে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করবে এবং 30 নভেম্বরের মধ্যে সাল উল্লেখ করা নাই। এখানে আপনি যেটা বলছেন আমাদের কর্মস্থলে কিন্তু কোনো সাল উল্লেখ করা নাই। সুস্পষ্ট আছে। এখন আমি খুরশেদ আলম ভাই, রাশেদ মোশাররফ ভাই, আমি খুরশেদ আলম ভাইয়ের প্রশ্নের উত্তর দেই। আসলে যখন কোনো পরিপত্র জারি হয় তখন কিন্তু সেই পরিপত্রে কিন্তু কোনো সাল উল্লেখ থাকে না, তবে দ্রুত সময়ের মধ্যে কার্যকরের একটা বিষয় থাকে। সাল কিন্তু কোনো পরিপত্রে উল্লেখ করে দেখা যায় যে কোন সাল থেকে বাস্তবায়ন হবে, এরকম কিন্তু কোনো বাস্তবায়ন হবে। আমরা বদলি চাই, 18তম যারা তারা সবাই বদলি চাই, বদলি পেলে আমাদের জন্য সুবিধা হবে। পরিপত্র জারি করেছিল সেখানে কিন্তু উল্লেখ ছিল না যে কবে থেকে এটা বাস্তবায়ন হবে, তবে এটা বলা হয়েছিল যে ইমিডিয়েট এটা বাস্তবায়ন হবে আর কি। জি, রাশেদ মোশাররফ ভাই, খোরশেদ আলম ভাই, মানে পয়েন্ট অনুযায়ী আমাকে ধরে সময় দিতে হবে, মধ্যে কথা বললে সমস্যা। যাই হোক, উনি যেটা বললেন 3.3 কিন্তু জি জি 3.3 আমাদের ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এখন এটা যদি আমরা যোগদান না করতে পারি, এটি তো সরাসরি সংবিধান লঙ্ঘন, এবং এটি বদলি নীতিমালা 53 বছর পর হয়েছে। স্বাধীন বাংলাদেশে প্রথম এটি বদলি নীতিমালা। এটি আপনি কি মনে করলেন? মানে বাংলাদেশ তৈরির ইতিহাসে সর্বপ্রথম এই বদলি নীতিমালা নিয়ে আমরা এখানে আসছি, এবং এর পিছনে আমাদের অনেক শিক্ষক
শাহাদত বরণ করেছে এবং অনেক শিক্ষক তার সংসার ভেঙে গেছে এবং অনেক শিক্ষক তার চাকরি ছেড়ে আজকে যাযাবর জীবন যাপন করছেন এবং অনেক শিক্ষক শুধুমাত্র বদলি যন্ত্রণার কারণে তাদের সংসার ভেঙে গেছে এবং কোথায় ভেঙে গেছে, কিভাবে ভেঙেছে, এগুলো আমি পরে আপনাদের উদাহরণ সহ আমি নাম সহ বিস্তারিত বলছি। কিন্তু আগে আমাদের যে বিষয়টি উনি বললেন যে নির্দিষ্ট সাল উল্লেখ নেই, এখানে বলা আছে 3.3 এবং 3.15 সুস্পষ্ট বলা আছে, একেবারে সুস্পষ্ট বলে দিয়েছে যে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কোন বছর থেকে বাস্তবায়ন হবে আপনি একটু দেখেন। এখানে বলেই দেওয়া হয়েছে মন করা বক্তব্য দিলে হবে না, এটা অবশিষ্ট শূন্য পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে, এখানে তো বলেই দিয়েছে। এখন আপনি যদি 3.15 অমান্য করে কোন একজন ব্যক্তি যদি এই কাজটি করতে চায়, সেটি যদি শিক্ষা মন্ত্রণালয় করে, আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব, কারণ আমাদের মৌলিক যে অধিকার রয়েছে আইন, রাষ্ট্র এবং সংবিধান, আমরা অবশ্যই আমরা আমাদের সংবিধানকে ফলো করি, মানি এবং এই সংবিধানের কোনো ব্যত্যয় যদি কোনো ব্যক্তি ঘটায় আমরা এর সাথে কঠোর হস্তে দমন করব এবং যদি শেষে না পারি অবশ্যই আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, কারণ আমরা জানি বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের আইন আদালত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে আমাদের এই যে বদলি আইন রয়েছে এই আইন অনুযায়ী আমাদের রায় দিবে এবং ওই আইনে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি। আরেকটি বিষয় আপনারা বললেন যে আমরা জেনে শুনে জয়েন করেছি। ভাই, জেনে শুনে কেউ জয়েন করে না, আপনি এখনো জয়েন করেন নাই, এই পেশার ভিতরে অনেক বিষয় রয়েছে আপনি জানেনই না। আমি যদি এখন বলি যে আপনি 18তম আপনার এগুলো তো উল্লেখ ছিল না, আপনি তো এইভাবে বলতে পারেন না। আপনি তো জেনে শুনে, আপনি একজন স্কুলে জব করবেন, আপনার হচ্ছে স্যালারি কততম গ্রেড সবকিছু মেনশন করা ছিল, তাই না? আমি অবশ্যই স্যালারি কত হবে এটা আমার স্যালারিতে নির্দিষ্ট করা ছিল না, শুধুমাত্র গ্রেড নির্দিষ্ট করা ছিল। বদলি হবে এখন একটি নিয়োগ প্রক্রিয়া চলমান রেখে বদলি কার্যক্রম কিভাবে হয়, এটা অসম্ভব একটা বিষয় বলে আমি মনে করি। কারণ 18তম এই বিশাল শিক্ষক সংকট নিরসনের জন্য 18তম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগে নিয়োগ সম্পন্ন করতে হবে, এরপরেই বদলি কার্যক্রম চালু করা সম্ভব। আর আরেকটি বিষয়, বদলি কার্যক্রমের জন্য বদলি কার্যক্রমের জন্য যে ধরনের সফটওয়্যার আপগ্রেড করা প্রয়োজন সেটি কিন্তু এখনো তারা বাস্তব করতে পারেনি। এখন এই জন্য বদলি অবশ্যই সময় লাগবে। খুরশেদ ভাই, আমার একটি এক মিনিট আমি যে খুরশেদ ভাইবা প্রার্থী কতজন? ভাই 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী 83,865 জন। 83,865 জন। তো আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু 1 লাখের উপরে। তো আপনারা যদি সবাই 500 করেন তারপরেও কিন্তু পদ কিন্তু শূন্য থাকবে না। যেহেতু নারী কোটা বাতিলের একটি বিষয় সরকার সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে নিয়ে নিচ্ছে, খুব দ্রুতই হয়তো প্রজ্ঞাপন জারি হবে, আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে হয়তো এই প্রজ্ঞাপনটা জারি হবে। সুতরাং আপনাদের পদ কিন্তু শূন্য থেকে আমরা নারী কোটা অবশ্যই বাতিল চাই আমরা। তবে আমরা মৌখিক ভাবে তো আমরা বিশ্বাসী না। আমরা সরকারি যে প্রজ্ঞাপন রয়েছে 93% মেধার ভিত্তিতে এবং বাকি 7% যে কোটা থাকবে সেটার অবশ্যই বাস্তবায়ন চাই আমরা। না হলে দেখা যায় যে নারী কোটা 30% থাকে, আমরা যারা সাধারণ ফলাফল প্রত্যাশী রয়েছে তারা আমরা সেই নারী কোটা আবেদন করতে পারি না। চলে গেছে ভাই, নারী কোটা নিয়ে আবার আলোচনা করব। আপনি রাশেদ মোশাররফ, এটা অন্য পয়েন্টে চলে গেছে। ওনার একটি কথা আমি বলি যে আমাদের খুরশেদ ভাই বললো যে সফটওয়্যার তৈরি হয় নাই। আরে ভাই, সফটওয়্যার তৈরি হোক বা না হোক, এটা তো সফটওয়্যার তৈরি হয়েছে, সফটওয়্যার আপডেট করা হয় নাই সেইভাবে। সফটওয়্যার আপডেট হোক বা না হোক, এই বিষয়টার দায়িত্ব হলো মাউসির মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তারা 1 দিনে করুক বা 10 দিনে করুক, তাদের জন্য যে দায়িত্ব দেওয়া রয়েছে সরকারের, সেই দায়িত্বে কোনো প্রকার গাফিলতি করলে তাদেরকে হাইকোর্টে যেতে হবে। তারা ভালোভাবেই সেই বিষয়টি জানে, কারণ আমরা শিক্ষক, আমরা আইন জানি, সংবিধান জানি, সেটা তাদের বিষয়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অবশ্যই না কোথায় সফটওয়্যার তৈরি হলো, কোথায় তৈরি না হলো, এটা বিষয় না। আমাদের নীতিমালা 3.3 অনুযায়ী এবং 3.15 অনুযায়ী তাদের বাস্তবায়ন হবে। বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে আপনাদের বদলি নীতিমালা কখন থেকে বাস্তবায়ন হবে কোনো নির্দিষ্ট কোনো সাল মেনশন নাই। এই জন্য আমরা 18তম ফলাফল প্রত্যাশী যারা রয়েছি আমরা অবশ্যই দাবি করব আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এরপর আমরা বদলি কার্যক্রম আমরা চাই। আপনি আপনার মতামত বলতে পারেন। প্রতিবাদ জানাই, আমাদের শিয়া ভাইও ভালোভাবে জানে যে কোন একটি প্রজ্ঞাপন জারি হলে ওটি নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকে না। যেমন আমাদের এই প্রজ্ঞাপনটা হয়েছিল 4 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 19 ডিসেম্বর 2024। এটাতে সুস্পষ্ট ভাবে এখানে তারিখ দেওয়া আছে।
এখন আপনি যদি না করেন তাহলে তো হবে না। এখানে তারিখ দেওয়া, দেখেন ভাই, বাংলা তারিখ এবং ইংলিশ তারিখ দুটোই দেওয়া আছে, এবং অবিলম্বে এই আদেশ কার্যকর করতে হবে, কারণ এটি একটি প্রজ্ঞাপন বিষয়টা একটি সংবিধান, বাংলাদেশ যেমন একটি সংবিধান, তাহলে এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এমন একটি সংবিধান লাগে। এখন আপনার 5টি পয়েন্টের ভিতরে আমি 4টি পয়েন্টে উত্তর দিয়েছি। আর 5 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো যে আমাদের শিহাব ভাই বললেন যে নারী কোঠার বা নারী প্রার্থীদের অনেকে সংসার ভেঙেছে। এখন আমি আপনাদের সহজ করে একটি বিষয় বলি যে একজন প্রার্থী যেমন আমাদের নীলিমা আপা, উনি যখন যোগদান করার পরে উনি ওনার এলাকায় যেতে পারে না, মানে উনি ঈদ ছাড়া যেতে পারে না। এখন উনি যে ঈদে যাবেন, উনি কিন্তু অবিবাহিত। এখন উনি যে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী যে পাত্র দেখা, সেটি কিন্তু তার হচ্ছে না। এর জন্য দীর্ঘদিন যাবৎ কিন্তু উনি এখন অবিবাহিত আছেন। এই যে আমাদের নীলফামারী জেলার নাহিদ পারভেজ ভাই, উনি তো ওনার পরিবারের সাথে এখন বর্তমানে প্রায় বিচ্ছেদ অবস্থা, মানে ওনাকে সরাসরি বলেছে এই ধরনের চাকরি করার কোনো দরকার নেই, যে চাকরিতে কোনো বদলি নাই, এরকম যাযাবর চাকরি, এমন নিকৃষ্ট চাকরি, এমন দাস প্রথার চাকরি পৃথিবীর কোথাও আছে কিনা এই বিষয়টি কেউ জানে না। তো এই বিষয়টি আমরা দীর্ঘ সময়ের পরে করছি। আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে আমাদের প্রথম গণবিজ্ঞপ্তিতে আমি বলি, আপনি তো শিক্ষকতাকে একটা অপমানজনক পেশা হিসেবে উল্লেখ করলেন। শিক্ষকতা একটা সম্মানজনক পেশা, আপনি তো শিক্ষকতা বলতে রাখেন না। আমাকে কথা বলতে আমি তীব্র নিন্দা জানাই। জি, আপনাদের কথা আমি তীব্র নিন্দা জানাই। আবারও আসবো, আমি আপনাকে সুযোগ দিব। আগে আমার কথা বলতে দেন, তার কথার পরিপ্রেক্ষিতে আপনি পাল্টা কাউন্টার দেবেন, আমরা আপনার কাছে আসবো। রাশেদ মুশাররফ ভাই কন্টিনিউ করুন। জি, নাহিদ পারভেজ ভাইয়ের যে একটি সংসার রয়েছে, সেই সংসার, এই কারণে ওনার সংসার, তো এই বিষয়গুলো আমাদের কিছু শিক্ষক রয়েছে সিলেট অঞ্চলে, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে যে স্যার আমরা এমন একটি অবস্থায় রয়েছি, সেখানে আমরা যে এলাকায় চাকরি করি সেই এলাকায় নিরাপত্তা নেই, আমরা বাসায় থাকি, বাসায় বাহির হইলে আরেকজনকে সাথে নিয়ে প্রতিষ্ঠানে যাওয়া লাগে, আবার প্রধান শিক্ষক তাকে বাসা থেকে এসে তারপরে বাসায় রেখে আসে, অর্থাৎ রাস্তাঘাটেও সেখানে নিরাপদ না। কারণ কি, সেখানে সে তার স্থানীয় না হলে অনেক সমস্যা হয়। যেমন আমি যদি একজন ছাত্রকে একটা বিষয় করা ভাবে বলি, তারা বলে যে আপনারা তো আমাদের এলাকার স্থানীয় না, আপনারা কি বুঝেন, তখন স্বভাবই একটা শিক্ষকের ওই অবস্থানটা থাকে না। কিন্তু যদি সেটি এলাকা হয় তাহলে সেই অবস্থানটা অনেকটা ভালো হয়। আর আপনার যে বিষয়টি বললাম যে 11তম গ্রেডে যে চাকরি, আপনি বললেন যে সবকিছু জেনে, আমরা তো 3য় গণবিজ্ঞপ্তির পরে আমাদের 4র্থ গণবিজ্ঞপ্তিতে 7 দ্বারা বাতিল করা হলো। ইন্ডেক্স দাঁড়ি নিয়ে তো আমরা চাকরি করছি ভাই। ইন্ডেক্স বাতিল করার পরে আমাদেরকে ওয়াদা করা হয়েছিল যে বদলি দিবে। এখন এনটিআরসি বদলি না দিয়ে আমাদের সাথে ছাত্রী করেছে, আমাদেরকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। এই দোষটাকে আমাদের, এখন তারা আমাদেরকে দেয় নাই 4র্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স নিয়ে আবেদন করতে দেয় নাই, বদলিও দেয় নাই। 5ম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স নিয়ে আবেদন করা দেয় নাই, বদলিও দেয় নাই। এখন এই দুটি গণবিজ্ঞপ্তিতে মোট আমাদের 4টি বছর চলে গেছে। এখন এই 4টি বছর আমরা বদলি হতে পারি নাই। এখন এই দোষটা কি আমাদের? আপনি তো ওই বিষয়গুলো না জেনে হঠাৎ করে একটি বিষয়ে মন্তব্য করলেন, আগে বিষয়গুলো জানেন, জেনে তারপরে মন্তব্য করলে এটি ভালো হয়। এখন আমাদের এই 7 ধারা যদি থাকতো, আপনাদের বদলি নিয়ে আমাদের কিছু ছিল না। আমাদের এখনো অনেক ইন্ডেক্সধারী প্রার্থী, 7 ধারাটা যদি বাদ করে আমাদের ইন্ডেক্স দিয়ে যদি আবেদন প্রস্তুত আছে, আমাদের বদলি লাগবে না, ইন্ডেক্স দিয়ে আবেদন করা, সেটি তো দিচ্ছে না। আপনারা যে আমাদের শিহাব ভাই আছে, ওনারাও জানেন যে 4র্থ গণবিজ্ঞপ্তি থেকে ইন্ডেক্সধারীদের আবেদন বাতিল করা যায়, কিন্তু সেটি আর হয় নাই। না হওয়ার কারণে আমরা এই অবস্থায় করছি। এটি কি আমাদের দোষ? এটি অবশ্যই কর্তৃপক্ষের দোষ। আমরা এই জন্য অবশ্যই মেমিস, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে অবশ্যই আমরা এই বিষয়ে তাদেরকে আমরা দায়ী রাখি। কারণ তারা আমাদের অভিভাবক, তারা যদি আমাদের বদলি কিংবা 7 ধারা বাতিল করে ইন্ডেক্স প্রাপ্তদের আবেদনের সুযোগ দিতেন, আমরা তো বদলি নিয়ে কখনো এই মাঠে আসতাম না এবং বদলির জন্য আমরা আন্দোলন করতাম না। এবং বদলি আন্দোলনের কারণে এই গণবিজ্ঞপ্তি মানে এই বদলি নীতিমালাটা হয়েছে। এখন এই নীতিমালার বাইরে যাওয়ার তো কোনো ধরনের সুযোগ আমি দেখছি না। এবং আমি আপনাদের যে বিষয়টি বললাম যে বদলি কার্যকর, বদলি আগে হলে যে সমস্যা হবে, এরকম সমস্যা আরো 5টি আছে। যেমন গণবিজ্ঞপ্তি আগে হলে বদলির কারণে শূন্য পদ পূরণের জন্য প্রতিষ্ঠান পারবে না। যেমন আমি যদি আপনার একটি প্রতিষ্ঠানে আপনি যুক্ত হইলেন, হওয়ার পরে আমি চলে আসলাম, এখন আমি চলে আসার পরে আরেকটি গণবিজ্ঞপ্তি হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানে তো শিক্ষক পাবে না। যেমন আমি সিসিভুক্ত প্রতিষ্ঠানে আমি 9ম 10ম শ্রেণী একমাত্র ট্রেড ইনস্ট্রাক্টর, আমি সারা কারিগরি পড়া আর কোনো শিক্ষক নাই। এবং অত্র উপজেলার আমরা মাত্র 2 জন শিক্ষক, 4টি প্রতিষ্ঠানে এখন মাত্র 2 জন। এখন আমরা যদি সেখান থেকে চলে আসি,
তারপরে আরেকটি গণবিজ্ঞপ্তি হতে 2 বছর লাগবে। এখন 2 বছরে 3টা ব্যাচ বাইর হবে, এই 3টা ব্যাচ তো কোনো শিক্ষক পাবে না। তার মানে কি সেখানে সমস্যাটা থেকেই যাবে। কিন্তু আমরা যদি বদলি নিয়ে চলে যাই, তারপরে ওই সিটগুলোতে যদি আপনারা আসেন, তাহলে সেখানে কিন্তু শিক্ষক শূন্যতা হবে না। এবং শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যে শিক্ষক শূন্যতা, যে আপনারা যে আগে বদলি চাচ্ছেন, মানে গণবিজ্ঞপ্তি চাচ্ছেন, এর বিনিময়ে কিন্তু শিক্ষক শূন্যতা তৈরি হবে প্রতিষ্ঠানে, যার দায়ভার পড়বে শুধুমাত্র প্রধান শিক্ষকের উপরে এবং প্রতিষ্ঠান এলোমেলো হয়ে যাবে। 3 নম্বর হলো বদলি আগে দিলে আপনার কিন্তু পদটা কিন্তু কম থাকবে না, বরঞ্চ বাড়বে। যেমন আমি চলে আসলাম, আসার পর আমার পদটা তো থাকবে, ওইখানে ওই উপজেলার কেউ যুক্ত হবে, আপনার উপজেলার এইখানে কেউ আসবে, সে ওই উপজেলায় যুক্ত হবে, পদ তো কমবে না ভাই, পদ ঠিকই থাকবে। আমি যেখান থেকে আসবো সেখানে যুক্ত হবো, কিন্তু আমার পদটা তো থাকবে, সেই পদে আপনি যুক্ত হবেন, 84,000 পদ 84,000-ই থাকবে। আরেকটি বিষয় বলছেন যে নীতিমালা, এটি যদি আগে বদলি দেয় তাহলে কিন্তু আমাদের নীতিমালাটা ঠিক থাকে। আপনারা যেমন আমাদের বদলিটা হয়ে গেলে আপনি পরবর্তীতে যুক্ত হলে আপনি কিন্তু কোনো মামলার মোকদ্দমে পড়বেন না, না হলে কিন্তু আবার রিটের তালে পড়বেন। রিট হলে যেমন আপনারা আমাদের শিয়া ভাইও জানেন যে আমরা চৌদ্দ গণবিজ্ঞপ্তিতে যখন সুপারিশ প্রাপ্ত হই, তখন নীলিমা জাহান নামের একজন ব্যক্তি, একজন প্রার্থী, উনি কিন্তু রিট করেছিলেন। রিট করার কারণে আমরা কিন্তু 8 মাস পরে প্রাথমিক রেজাল্ট পেয়েছিলাম, আপনারা জানেন, ইউটিউবে সার্চ দিলেও আপনারা পাবেন। এজন্য রিট করলে, এবং এটা তো একটা বদলি, এই বদলিতে রিট করলে হাইকোর্টে বিস্ময় প্রকাশ করবে যে বদলি থাকার পরও এই আইন কেন অমান্য করা হলো। তারপরে আমি একটা বলি যে সরকারি চাকরিতে কিন্তু সব স্তরে বদলি আছে। এখন এটি যদি মাধ্যমিক স্তরে বদলিটা দেওয়া হয়, তাহলে দেখবেন যে শিক্ষকের যে ঘাটতি রয়েছে সেটি হবে না। যেমন আপনি বলছেন যে আগে গণবিজ্ঞপ্তি দিলে, আমার ইটনা উপজেলায় আপনি দেখান যে নারী কোটা যদি 40% পূরণ হয়, আমি চাকরি করব না। মানে এখানে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, কুলিয়ারচর, তারপরে নিকলি এবং কি আপনার আজমেরিগঞ্জ, সিলেট জেলার আজমেরিগঞ্জ, এই সকল জেলায় যদি 10টা নারী পদ খালি থাকে, তার 5টা যদি পূরণ হয়, আমরা চাকরি করব না। কেন? এই প্রতিষ্ঠানে নারী থাকার মতো কোনো পরিবেশ নাই, কোনো একটা বাসা ভাড়া নাই, টিন সেট বাড়ি, এখানে থাকবে কি করে? এবং নিরাপত্তা নাই, ছোট ছোট গোলামান তাদেরকে বিরক্ত করে। এবং এই বিষয়গুলো লাইভে বলার মতো না। আমাদের একজন ম্যাডাম আমাদেরকে বলছে, ম্যাডামের বয়স 31 বছর, সেইখানকার পাশে একটা অনার্স কলেজ, এবং অনার্সের ছেলেরা তারা এসে বলে, ম্যাডাম আপনি তো অনেক সুন্দর। উনি কিছু বলতে পারে না, কারণ ওনার জেলা থেকে, নিজ জেলা থেকে 700 থেকে 800 কিলো দূরে। আপনি এটা কি সমাধান দিবেন? এটা যদি ওনার নিজ উপজেলা হইতো, তাহলে উনি কিন্তু ইফটিজিং মামলায় উনি জেলে থাকতো, ওই ছেলেগুলো। অনেক বিষয়গুলো রয়েছে যার কারণে আমরা নীরবে সহ্য করা লাগে। আমাদের অনেক নারী প্রার্থী নীরব কান্না হচ্ছে এবং তারা তাদের সংসার করতে পারছে না। এবং দুইজন যদি আলাদা স্থানে দুটি বাসা ভাড়া নেয়, তাহলে সেই টাকাটা কত টাকা খরচ হয় আপনি একটু বিষয়টা বিস্তারিত ভেবে দেখেন। এবং 53 বছর পরে এই বদলি নীতি বাস্তবায়নের ফলে এই শিক্ষা ব্যবস্থায় যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে, এটাকে আপনি অস্বীকার কেন করবেন? আরেকটি বিষয় বলি যে গণবিজ্ঞপ্তিতে দূর দেওয়ার কারণে যে সকল মহিলারা এখন বর্তমানে চাকরিতে যোগদান করতে চাচ্ছেন না, এটি যদি আপনার নারী কোটা না থাকে, যার যার নিজ নিজ প্রতিষ্ঠানে দেখবেন বলা সুন্দর চাকরি হয়ে যাবে, তাতে আর কোনো সমস্যা হবে না। তার মানে আগে যদি গণবিজ্ঞপ্তি দেয়, তাহলে 4-5টি বড় ধরনের সমস্যা হবে। তার একটি হলো হাইকোর্টে রিট হবে, আর বাদ বাকি বিষয়গুলো তো আপনারা বুঝলেন। ধন্যবাদ। জনাব রাশেদ মোশাররফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ সময় আমরা আপনার কথা শুনছিলাম। আমি একটু যেতে চাই খোরশেদ আলম ভাইয়ের কাছে, যিনিও আসলে খুব ধৈর্য সহকারে কথাগুলো শুনছিলেন। খোরশেদ আলম ভাই, এই যে একজন শিক্ষক, শিক্ষকতা পেশায় যিনি গত কয়েক বছর ধরে পরিশ্রম করছেন, সেবা দিয়ে যাচ্ছেন, তিনি আসলে যে বদলি না থাকে যে ক্ষোভগুলো প্রকাশ করছেন, যদি বদলি কার্যক্রমটা চালু হতে দেরি হয়, তাহলে তো আপনারাও একই বিপদে পড়বেন। আপনারাও তো তখন কোনো একটি টক শোতে, কোনো একটি গণমাধ্যমে এসে আপনারাও এইভাবেই কথাবার্তা বলবেন। আসলে বদলিটা তো চালু করা সবার জন্য জরুরি। আপনারা তো হতে পারে যে আপনি কুড়িগ্রাম ছেড়ে আপনি কুড়িগ্রাম থেকে আপনার কক্সবাজার কিংবা চাঁদপুরে চাকরি করা লাগতে পারে, এরকম হতে পারে, কিন্তু অসম্ভব কিছুই না। তো আপনাদের তো আসলে বদলি লাগে, তো আপনারা আসলে বদলির পরে না চেয়ে বদলিটি আগে চালু করেন, তারপরে হচ্ছে গণবিজ্ঞপ্তি হোক, এরকম কি আপনারা চান না? নাকি যে রাশেদ মোশাররফ ভাই যে যুক্তিগুলো বা যে কথাগুলো বললো, সেগুলোর সাথে আপনারা দ্বিমত পোষণ করছেন, এবং কি কারণে দ্বিমত পোষণ করছেন সেই বিষয়ে একটু ব্যাখ্যা করবেন। খোরশেদ আলম জি, আমি বলছি, রাশেদ ভাই যে কথাটা বললো, আমরা তাদের প্রতি অত্যন্ত মর্মাহত। তাদের দূর দূরান্ত তারা জব করতেছেন, তাদের বদলি হোক, এটা অবশ্যই আমরাও চাই। তবে আমাদের যে বিশাল সংখ্যক ভাইবা প্রার্থী 18তম 83,865 জন, তাদের সমাজে কিন্তু কোনো আইডেন্টিটি নাই, তারা কিন্তু বেকার। তাদের সমাজের যে একটা আইডেন্টিটি, আমরা কিন্তু আমাদের নিজেদের পরিচয় দিতে পারি না, আমরা বলতে পারি না যে আমরা একটা জব করি। তারা কিন্তু একটা সামাজিক একটা অবস্থানে রয়েছে। তো এই বিশাল সংখ্যক ক্যান্ডিডেটের কথা বিবেচনা করে অবশ্যই আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে, আর প্রতিষ্ঠানগুলোতে যে
শিক্ষক সংকট রয়েছে, সেই শিক্ষক সংকট আগে দূরীকরণ করতে হবে। এরপর বদলি কার্যক্রম হলে আমাদের কোনো আপত্তি থাকবে না, কারণ তারা তো এর আগেও সময় গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি, চতুর্থ গণবিজ্ঞপ্তি, তখন তো তারা আটকাইতে পারে নাই। তাহলে এখন তারা কেন নাশকতা করতে আসছে? এটা অবশ্যই একটা অসৎ উদ্দেশ্যে আসছে আমি মনে করি। তাদের বদলি কার্যক্রমে আমাদের কোনো আপত্তি নেই। জি আরেকটি বিষয় হচ্ছে আরেকটি বিষয় আমি বলতেছি, আমার শেষ করি কথাটা। যেমন আমার জেলায় সম্ভাব্য শূন্যপদের সংখ্যা আমি জানতে পারছি 10টি শূন্যপদ রয়েছে। তো আমি যদি বদলি এই মুহূর্তে কার্যক্রম হয়, তাহলে তো আমাকে দূর দূরান্তে কোথাও গিয়ে জব করতে হবে, আমি তো আমার জেলার মধ্যে থাকতে পারবো না। তো তারা যে সমস্যাটা মানে সমস্যায় পড়ছে, আমাদেরও তো সেম সমস্যায় তখন পড়তে হবে। আমরা এই জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে চাই, যে যার স্থানে শূন্যপদ আছে ফাঁকা, সেখানে সে জয়েন করবে। এরপর আমরা 19তম গণবিজ্ঞপ্তি 19তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে, তার আগে আমরা বদলি কার্যক্রম চাই, সেখান থেকে বাস্তবায়ন হতে পারে আর কি। জি জনাব খোরশেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্নের উত্তর দিতে হবে। রাশেদ মোশাররফ ভাই, আপনি ছোট করে বলবেন, 30 মিনিট পার হয়ে গেছে, আমরা লাইভটি শেষ করে দেব, খুব সংক্ষেপে বলবেন রাশেদ। খুরশেদ ভাইয়ের লাস্টের প্রশ্নটার উত্তর দিয়ে আমি আমার মোটামুটি কথাটি শেষ করবো। সেটি হলো, আপনি বললেন যে গণবিজ্ঞপ্তিটা আগে দিক। এখন আপনার গণবিজ্ঞপ্তিটা আগে দিলে কি সমস্যা হয় সেটা আমি আপনাদের বলি। ধরেন আপনারা এখন ভাইবা দিচ্ছেন, ভাইবা শেষ হওয়ার পরে 1 মাসের মধ্যে আপনার ভাইবা রেজাল্ট দিবে। এখন 1 মাস ভাইবা রেজাল্ট দেওয়ার পরে আপনার 21 দিনের মধ্যে আপনার ngi.teledoc.com এ আপনার মেরিট লিস্ট প্রকাশিত হবে। এখন এই মেরিট লিস্ট 21 দিন পর প্রকাশিত হওয়ার পরে আপনার নিবন্ধন যে সনদটি, এই সনদটি দেওয়ার নিয়ম হলো 3 মাসের মধ্যে জেলা শিক্ষা অফিসে দিতে হবে। এখন যেহেতু আগে 15,000 16,000 প্রার্থী ছিল বা 20,000 ছিল, সেটি 3 মাসে সম্ভব হয়েছে, সেটি সম্পূর্ণ হইতে কম করে 4 থেকে 5 মাস সময় লাগবে। আপনারা বললেন ই সনদের বিষয়টি, ই সনদ দেওয়া আমাদের এমপিও নীতিমালায় কোথাও নাই। ই সনদ দিলে অনেক ধরনের সমস্যা হবে এবং যে জালিয়াতি হতে পারে, এবং এই জালিয়াতি যদি হয় এতে সম্পূর্ণ এনটিআরসি দায়ী থাকবে। এবং জালিয়াতি হবে না, আপনার আগের যে সনদ ছিল সেই সনদেই জালিয়াতি হয়েছে। সেই সনদ মানুষ হচ্ছে টাকা দিয়ে কিনে নিয়ে নিয়োগ পাইছে অবৈধ। এটি আমাদের শিক্ষাবিদদের কাছ থেকে জালিয়াতি হবে না। আপনি না এই বিষয়টা আপনার ধারণা নেই। আপনি কথা বলতে দেন, শেষ করব 1 মিনিট কথা বলতে দেন, শেষ করি, পরে বলে আপনি শেষ করে দিন। তো এই ই সনদের পরিবর্তে যখন অ্যানালগ ভাবে আপনার জেলা শিক্ষা অফিসে যাবেন, যাওয়ার পরে আপনার এই সনদগুলো সংগ্রহ করার পরে আপনাকে 1 মাস সময় দেওয়া হবে আপনার আবেদনের জন্য। এখন ওই সনদ সংগ্রহের পরই তো আপনাকে গণবিজ্ঞপ্তি দিবে না, এবং গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। আর অনুমতি নেওয়ার পরে আপনাকে 1 মাস সময় দিবে আবেদন করার জন্য। এখন আপনি আবেদন করার পর এখন প্রাথমিক রেজাল্ট দেওয়ার পরে আপনার মধ্যে দেখবেন আপনার এই ফর্ম পূরণের জন্য সময় দিবে। এখন বিরুল ফর্ম পূরণের সময় দেওয়ার পরে এগুলো আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে এই কাগজগুলো যাচাই বাছাইয়ের জন্য আমাদের ডিবি বা এসবি অফিসে বা জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাঠাবে। তারপরে এগুলো যাচাই বাছাই করার জন্য আপনাকে সর্বনিম্ন হলো 3 মাস সময় লাগবে। তারপরে আপনাকে যে কোনো সময় ধরে আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করতে বলবে। এখন 3 দিনের মধ্যে যোগদান করার পরে এখন এই যে সময়টা, এখানে প্রায় মোটামুটি 9 মাসের উপরে সময় লাগলো। এখন আপনি যদি জুলাইয়ের পরে সার্টিফিকেট পান, 9 মাস হতে গেলে আপনাকে এই বছর তো আর কোনোভাবে আপনার যোগদান করতে আপনারা পাচ্ছেন না, কারণ আমাদের নিয়ম অনুযায়ী যেটা আমরা চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখছি। এখন আপনাদের এইগুলো করতে করতে যদি 25 সালও চলে যায়, মানে 26 সাল যদি চলে যায়, তাহলে কি আমরা 27 সাল ধরবো আপনার জন্য? কিন্তু আরেকটি বিষয়, 27 সালে আমরা বদলি হলাম, ধরেন আমরা 27 সালে বদলি হলাম, কিন্তু আপনি পরবর্তীতে যখন আসবেন, আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ, এবং এই লাইভটাও থাকবো, আপনি কখনো কোনো সময় বদলি হওয়ার জন্য আন্দোলন করবেন না, কারণ ওই যে আগে আপনার গণবিজ্ঞপ্তি হবে, তারপরে আপনি বদলি নেবেন। এটি কিন্তু লাইভে থাকবে। এটা হচ্ছে আপনার একটা মন গড়া একটা নিছক বক্তব্য, একটা হাস্যকর বিষয় না। আমার হাস্যকর হোক, কিন্তু আপনি সংবিধানের বাইরে যে আগে বিজ্ঞপ্তি দিতে বলবেন, তারপরে আপনি নিবেন, তাহলে দেখবেন আপনার মজাটা কেমন বা আপনার কষ্টটা কেমন।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য সম্ভাব্য শূন্যপদের যে তথ্য রয়েছে সেটি যাচাই করার জন্য ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছে। আপনার এত টেনশন করতে হবে না, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। এই বছরের মধ্যেই শেষের দিকে হয়তো আশা করা যায়। শূন্যপদের তথ্য যাচাই করতেছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আমাদের ভাইবাও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আশা করা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে, বদলি কার্যক্রম কখনোই আগে হবে না। আমরা 18তম ফলাফল প্রত্যাশী, এটাই প্রত্যাশা করি। জি, রাশেদ মোশাররফ, আমি আগেই বলেছি, আসলে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আলোচনা এইভাবে আলোচনা চলতে থাকে, হয়তো আরো সময় লাগবে। আমাদের দর্শক অনেকেই যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলে দিতে চাই। সেটি হচ্ছে আসলে নিজ নিজ জায়গা থেকে সবারই কষ্ট রয়েছে। যেমন বেকারদের যেমন কষ্ট রয়েছে যে বেকাররা তাদের একটি চাকরি চান কিংবা তাদের একটি পরিচয় নিশ্চিত হতে চান, সেজন্য তারা হচ্ছে আগে গণবিজ্ঞপ্তি চাচ্ছেন। একই সাথে বদলি যারা, আমি যেহেতু শিক্ষক দিনে কাজ করি দীর্ঘদিন ধরে, বদলি নিয়ে আলোচনা হয়েছে। বদলির যারা আন্দোলন করেছেন তাদের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, মাঠ পর্যায়ে ছিলাম। আমরাও জানি আসলে শিক্ষকরা কতটা কষ্টে জীবনযাপন করছেন। তো আসলে যেটি হোক না কেন, সরকার সামগ্রিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, এমনটি আমরা প্রত্যাশা করছি এবং আশা করছি সরকার এই বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। দর্শক, শেষ করার আগে আপনাদের একটি দাবি ছিল, সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগে যে 30% নারী কোটা রয়েছে, সেই নারী কোটাটি যেন বাতিল করা হয়। এই জন্য রাশেদ মোশাররফ ভাই আবেদন করেছিলেন। 18তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরাও হচ্ছে এটি নিয়ে কথা চালাচালি করে যাচ্ছেন। খুব সম্ভবত আগামীকাল সোমবার তারা একটি আবেদন দেওয়ার কথা ছিল, তবে হয়তো আর আবেদন তারা দেবেন না বা প্রয়োজন হবে না। তবে আমরা আসলে যেটি জানাতে চাই আপনাদের, সেটি হচ্ছে 18তম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকেই এই 30% যে নারী কোটা, সেটি হয়তো বাতিল হয়ে যাবে। মন্ত্রণালয়ের যে কর্মকর্তা আমাদেরকে তথ্য দিয়েছেন, সেই কর্মকর্তা জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হবে যে নারী কোটা থাকছে না। তো আসলে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা সার্বক্ষণিক এই বিষয়ে আপডেট নিচ্ছি। আপনাদেরকে যখনই তথ্য পাবো তখনই তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক, শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। রাশেদ মোশাররফ ভাই এবং খোরশেদ আলম ভাই, আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ যে খুব শর্ট নোটিশে আপনারা আজকে লাইভে যুক্ত হয়েছেন। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে, ধন্যবাদ ডেইলি ক্যাম্পাস এবং শিহাব ভাইকে। জি, ধন্যবাদ শিহাব ভাই। ধন্যবাদ। আপনারা হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। যারা লাইভটি দেখছেন, তারা শেয়ার করেছেন বিভিন্ন গ্রুপে, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমাদের সঙ্গেই থাকবেন, ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।